একজন নয়, দুইজন নয়, একসঙ্গে মোট ৪৯টা কয়েদি কিভাবে জেল পালালো। আর হ্যাঁ, এটা কোনো মিথ্যা গল্প না, এটা একটা বাস্তব ঘটনা। আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই বাস্তব ঘটনাটি এক্সপ্লেন করে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওটিতে যাওয়া যাক। তো গল্পটির শুরুতে আমাদেরকে একটা শহর দেখানো হয় এবং এই শহরটি অবস্থিত রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি দেশে এবং এই চিলির রাজধানী সেন্টিয়াগো। এই সেন্টিয়াগোতেই রয়েছে চিলির প্রধান সরকারি কারাগার সেন্টিয়াগো কারাগার। তো সকাল হলেই জেলখানায় অনেক হইহুল্লোড় পড়ে যায়, কিন্তু আজকে একটু বেশি হইহুল্লোড় হচ্ছিল এবং এই হইহুল্লোড়ের কারণটা হচ্ছে আজকে জেলখানায় 120 জন নতুন কয়েদি নিয়ে আসা হয়েছে। তো অনেক হইহুল্লোড় দেখে এখানকার জেল সুপার আন্টারডে চলে আসে। আন্টারডে এসে তার জুনিয়র অফিসার কলবীরকে অনেক গালাগালি করে যে কেমন অফিসার তুমি, সামান্য কয়েকটা কয়েদিকে তুমি কন্ট্রোল করতে পারো না। আরো এটাও বলে যে নতুন 120 জন কয়েদি এসেছে তারা অনেক ভয়ঙ্কর এবং অনেক চালাক, তাই তাদেরকে আলাদাভাবে রাখতে হবে, আলাদা ব্লক বা আলাদা জেল কক্ষে রাখতে হবে। এদিকে নতুন 120 জন কয়েদিকে চেক করে আলাদা ব্লকে ঢুকানো হচ্ছিল এবং এই যে ব্যক্তিটিকে দেখছেন এই ব্যক্তিটির নাম হচ্ছে লিওন। লিওন অনেক দ্রুত এসে 50 নাম্বার কক্ষটা নিতে চায়, কারণ এটা তাদের পরিকল্পনার জন্য খুবই ভালো হবে। কিন্তু 50 নাম্বার কক্ষটি একটি ব্যক্তি অলরেডি দখল করে ফেলেছিল, তাই সে বাধ্য হয়ে 51 নাম্বার কক্ষটি নেয়। 1988 সালের এই সময়ে এই কারাগারে কোনো কয়েদির জন্য জেল কক্ষ নির্দিষ্ট করা ছিল না, তাদেরকে ব্লক দিয়ে দেওয়া হতো, সেখানে যে যার মতো করে জেল কক্ষ বেছে নেয়, কিন্তু এক কক্ষে 3-4 জন করে থাকতে হতো। লিওনের একটা ফ্রেন্ড সার্কেল রয়েছে, এর নাম রাফেল, এর নাম জার্মান আর এর নাম প্যাট্রিক। আর আরেকজন বন্ধু আছে, এর নাম হচ্ছে রবার্ট। এরা 5 জন মিলে এই জেল পালানোর পরিকল্পনাটা করে। রাফেল আর জার্মান লিওনের রুমে এসে দেখে সে 50 নাম্বার কক্ষটি না নিয়ে 51 নাম্বার কক্ষটি নিয়েছে। লিওনকে বলে যে তুমি 51 নাম্বার রুমটি কেন নিয়েছো, তোমার তো 50 নাম্বার রুমটা নেওয়ার কথা ছিল। লিওন বলে 50 নাম্বার রুমটি অলরেডি একজন নিয়ে নিয়েছে, তাই ওইটা এখন দখল করা সম্ভব না, দখল করতে গেলে অনেক ঝামেলা হবে, অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আর ঠিক 50 নাম্বার রুমটির নিচে রয়েছে রাফেল জার্মানদের রুমটি। উপরে নিচে করে থাকতে পারলে পলানোর কাজটা অনেক সহজ হতো। এখন তাদেরকে এই 51 নাম্বার রুমটি থেকেই সবকিছু করতে হবে। এদিকে গিটার হাতে একজনকে আসতে দেখা যায় এবং এ হচ্ছে রবার্ট এবং এ হচ্ছে লিওনের সঙ্গে থাকবে। এদিকে জেলে 3 দিন পার হয়ে যায়। এখন কেউ কাঠের কাম করে, কেউ রান্না করে, আর কেউ এখানকার সব ধুলা পরিষ্কার করে। বিকেলে কয়েদিদের খেলার সময়, এখন সবাই খেলছিল, এদিকে লিওনরা তখন আলোচনা করছিল। লিওন বলে আমাদের এই জেল থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে। তার বাকি বন্ধুরা বলে আমরা পালাবো এখান থেকে কিভাবে, কলোনির চারপাশে তো অনেক গার্ড, তারা দিনরাত পাহারা দিচ্ছে, তাদেরকে ধোঁকা দেওয়া খুবই মুশকিল। তাদেরকে এও বলে দেওয়া হয়েছে যে আমাদের সন্দেহ করা মাত্রই যেন অন্য কোনো কারাগারে পাঠানো হয়, আর যদি পালানোর চেষ্টা করি তাহলে তো মেরে ফেলতে পর্যন্ত বলা হয়েছে। তো তাহলে এখন আমরা কি করব? লিওন বলে যেহেতু আমরা গার্ডদের সামনে দিয়ে পালাতে পারছি না, তাই আমরা মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানিয়ে পালাবো। এটা শুনে জার্মানরা অবাক, এটা কি আদৌ সম্ভব? এদিকে লিওন একজন স্থপতি, সে এটা ভালো করেই জানে এই জেল থেকে কতটুকু সুড়ঙ্গ খুঁড়তে হবে। লিওন বলে কারাগারের 95 মিটার দূরে রয়েছে একটা নদী, নদী থেকে আবার 10 মিটার আগে রয়েছে মহাসড়ক। তো লিওনের হিসাব অনুযায়ী জেল থেকে 70 মিটারের একটা সুড়ঙ্গ তৈরি করতে হবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে 70 মিটারের একটা সুড়ঙ্গ খুঁড়লে সেখান থেকে প্রায় 80 টনের মতো মাটি বেরোবে। সেই মাটিগুলা রাখবে কোথায়? জেলে বা রুমে এত মাটি রাখা সম্ভব না, আর মাটি খোঁড়া তো অনেক সময়ের কাজ, অনেক বেশি পরিশ্রম হবে এবং অনেক শব্দ হবে, একাধিক সমস্যা, তাহলে ব্যাপারটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। এখন এইগুলোকে কিভাবে সম্ভব করা যায় এটাই হচ্ছে লিওনের চিন্তা। এদিকে লিওনদের গ্রুপকে একটা কয়েদি ফলো করছিল, এই কয়েদিটির নাম হচ্ছে বিকট এবং সে অনেকদিন ধরে এই লিওনদের গ্রুপটিকে ফলো করছিল। বিকট এবার সরাসরি তাদের কাছে গিয়ে বলে সে আসলে বুঝতে পেরেছে তারা এখানে কিছু পরিকল্পনা করতেছে। তো কিসের এই পরিকল্পনাটা সেটা যদি তাকে না বলা হয় তাহলে সে পুলিশকে বলে দিবে। তো তখন বিকটকে সবকিছু খুলে বলা হয়, সেও তাহলে তাদের সঙ্গে জেল পালাবে, এতে যা সাহায্য লাগবে সে সব সাহায্য করবে। তাহলে এখন লিওনদের গ্রুপে মোট 6 জন লোক হলো। পরের দিন সকালবেলা লিওনরা সবাই রয়েছে নিচের রুমে, এটা রাফেলদের 3 জনের রুম। সে এখানে একটা দেওয়াল দেখায় এবং বলে এখান থেকেই তারা সুড়ঙ্গটা খুঁড়বে। তবে এই সুড়ঙ্গটা খোলা রেখে দেওয়া চলবে না, কারণ প্রত্যেকদিন রাতের বেলা এসে গার্ডরা চেক করে, তো তারা
যদি দেখে তাহলে পারে তো সর্বনাশ। তো এটাকে ঢেকে রাখার জন্য এমন কিছু একটা বানাতে হবে যা দেখলে যেন মনে না হয় এখানে একটা সুড়ঙ্গ রয়েছে। তো তখন তারা সবাই মিলে একটা বুদ্ধি করে, তারা সিমেন্টের একটা ব্লক বানাবে যেটা দিয়ে এই গর্তটা ঢেকে রাখা যায়। প্রতিদিন তারা কাজের ফাঁকে ফাঁকে সুড়ঙ্গটা বড় করবে এবং কাজের শেষে এই ব্লকটা দিয়ে সুড়ঙ্গটা ঢেকে দিবে। গার্ডরা টের পাবে না। তবে সব থেকে বড় সমস্যাটা হচ্ছে মাটি। তারা এত এত মাটি রাখবে কোথায়? লিওন বলে, আমার মাথায় একটা চিন্তা এসেছে, আমাকে একটু দেখতে হবে। লিওন জিজ্ঞেস করে, আমাদের এই কারাগারটা তো 2 তলা তাই না? সবাই বলে হ্যাঁ। এরপর লিওন তার রুমে আসে। এটা কিন্তু 2 তলায়। লিওন একটা স্ক্রু ড্রাইভার চেয়েছিল, সেটা রবার্ট তার গিটার থেকে বের করে দেয়। মানে এই ধরনের জিনিসগুলো এই গিটারে লুকিয়ে রাখা হতো, সেই জন্য গার্ডরা চেক করে কোনো কিছু পেত না। এরপর লিওন স্ক্রু দিয়ে তার রুমের ছাদে ক্ষত করে এবং এই সময় অনেক শব্দ হচ্ছিল এবং এই শব্দটাকে ধামাচাপা দেওয়ার জন্য রবার্ট বন্ধু যে গিটার বাজায় সে এটা গিটার বাজাচ্ছিল এবং গান বলছিল, সেই জন্য শব্দগুলো আর শোনা যাচ্ছিল না এবং সে গার্ডদেরকেও নজরে রাখছিল। লিওন তার রুমের ছাদে বড়সড় একটা ছিদ্র করে ফেলে এবং সেই ছিদ্র দিয়ে সে ছাদের উপরে যায় এবং লিওন ছাদের উপরে গিয়ে তো অবাক হয়ে যায়, কারণ সেখানে অনেক জায়গা পড়েছিল। এটা দেখে তো লিওন মহা খুশি। এখানে 80 টন না, এখানে 100 টন পর্যন্ত মাটি রাখা যাবে। আর এটাই হলো লিওনদের প্ল্যান। তারা নিচতলা থেকে মাটি খুঁড়ে এনে উপর তারা এই ছাদের উপরে রাখবে। এদিকে রাফেল বলছিল, আমরা এবার উপরকার ছিদ্রটা ঢেকবো কিভাবে? এটা তো উপরে, এখানে তো আর কিছু লেগে থাকবে না। তাদের ভিতরে একজন বলে, উপরে পোস্টার লাগিয়ে দিলে কেমন হয়? কিন্তু উপরে পোস্টার লাগানো দেখলে গার্ডরা সন্দেহ করবে এবং সেটা সরিয়ে দেখতে পারে, আর সরিয়ে দেখলে পরেই তো বিপদ। তারা এইসব বিষয়ে ভাবছিল। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। রাতে কিন্তু গার্ডরা চেক করতে আসবে, তার আগে কিন্তু তাদেরকে কিছু একটা করতে হবে, নয়তো কিন্তু মহা বিপদ হবে। লিওন হঠাৎ বলে ওঠে, আমাকে কিছু ডিম এনে দাও, আমি বুদ্ধি পেয়েছি। রাফেলরা ডিম আনতে চায় আর এদিকে এরা কয়জন ইটের গুঁড়াগুলো ভেঙে ভেঙে আরো বেশি গুঁড়া করছিল। ডিম আনার পরে এই ডিম আর এই ইটের গুঁড়াগুলো একসঙ্গে মিলিয়ে একটা পেস্ট তৈরি করে এবং এই পেস্টটাই ছাদে লাগিয়ে দেয়। এখন আর কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরও তার উপরে একটা পোস্টার লাগিয়ে দেওয়া হয় যাতে কিছু আর না বোঝা যায়। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, গার্ডরাও চলে এসেছে চেকিং এর জন্য। জেলাররা যথারীতি আগে নিচতলার রুমগুলো চেক করে, এরপরে উপরের তলা চেক করতে আসে। উপরের তলা এসে তারা লিওনের রুমটি চেক করে, তারা তেমন কিছুই পায় না। তো এরপরে 34 দিন পার হয়ে যায়। 34তম দিনে কয়েদিদের আত্মীয় স্বজনরা দেখা করতে আসে। এটা ছিল সাক্ষাৎ দিন। লিওনদের তেমন কেউ সাক্ষাতে না আসলেও রাফেলের এসেছিল। রাফেলের সঙ্গে দেখা করতে তার স্ত্রী এসেছিল। তার স্ত্রী জানায় তাদের অনেক কষ্ট হচ্ছে, টাকার প্রচন্ড অভাব, বাচ্চাদের স্কুলের বেতন পর্যন্ত দেওয়া যাচ্ছে না। রাফেল তাকে তখন সান্ত্বনা দেয় যে কোনোভাবে আর 5-6টা মাস কাটিয়ে দাও, তারপরে আমি বের হয়ে আসবো, আর আমি যখন চলে আসবো তখন আর কোনো কষ্ট থাকবে না। এই কথা শুনে রাফেলের স্ত্রী অনেক রেগে যায় এবং হেসে ওঠে, আর রাফেল রাগ করে তাকে তাড়িয়ে দেয়। 40তম দিন। লিওন ও জার্মান ছাদে রয়েছে। তারা লুকিয়ে লুকিয়ে এখানে 2 দিন ভরে একটা কাজ করছিল। তারা একটা সিমেন্টের ব্লক বানাচ্ছিল যেটা দিয়ে তারা নিচতলার সুড়ঙ্গটার মুখ ঢেকে রাখতে পারবে। ব্লক তৈরি হয়ে গেলে এটা লুকিয়ে নিচতলায় আনা হয় এবং তার পরে শুরু হয়ে যায় খোদাইয়ের কাজ। দেওয়ালের একবার নিচের অংশ এটা ভেঙেই তারা সুড়ঙ্গ তৈরি করবে। তারা অনেক জোরে জোরে দেওয়াল খুঁড়ছিল। হঠাৎ আবার এই সময় শোনা যায় জেলারদের আসার খবর। রবার্ট এসে বলে, জেলাররা চলে এসেছে, তারা আজ বিকালে চেকিং করছে। এটা শুনেই তো ভীতিকর অবস্থা, কারণ কেবলগায় সুড়ঙ্গ খোঁড়া শুরু হয়েছে, আর এত ছোট সুড়ঙ্গ কিভাবে বড় একটা ব্লক দিয়ে ঢেকবে? তখন তারা সবাই মিলে যে ইটের গুঁড়াগুলো ছিল সেগুলো সবজির ব্যাগে ভরে থুয়ে দিচ্ছিল, আর যেখান দিয়ে তারা সুড়ঙ্গ খুঁড়ছিল সেখানে একটা টেবিল রেখে তারা খেতে বসে পড়ে। তো গার্ডরা চেক করতে এসে দেখে তারা খেতে বসেছে, তাই তাদের রুমটি চেক না করে চলে যায়। এখানে গার্ড চলে যাওয়ার পরে লিওনরা আবারও কাজ শুরু করে দেয়। মোটামুটি দেওয়ালের গর্ত হয়ে গেলে সেখানে সিমেন্টের ব্লক টিকিয়ে রেখে দেওয়া হবে। এখানে নিয়ম হচ্ছে প্রত্যেকদিন তারা সকাল থেকে বিকাল পর্যন্ত ব্লকটি খুলে খোদাই করবে এবং খোদাই করার পরে যে মাটিগুলা বের হবে সেই মাটিগুলা তারা খাবারের টিফিন বক্সে ভরে দোতলায় লিওনের রুমে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিয়ে গিয়ে উপরে যে ফাতা ছিদ্রটা রয়েছে সেই ছিদ্রটা সরিয়ে সেখানে উপরে ছাদে মাটিগুলা রাখা হবে। মাটি রাখা হয়ে গেলে ছাদের এই ব্লকটা আবারও ঢেকে দেওয়া হতো। তো লিওনরা সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে 77 দিন পার হয়ে যায়। একদিন লিওন সুড়ঙ্গটার লম্বাটা মেপে দেখতে চায়। তাকে বুঝতে হবে তারা কতটুকু সময় নিয়ে কতটুকু সুড়ঙ্গ খুঁড়তে পেরেছে। এতে তারা অনুমান করতে পারবে এই সম্পূর্ণ সুড়ঙ্গটা খুঁড়তে তাদের কতদিন লাগতে পারে। দুর্গ মেপে লিওন অনেক হতাশ। 77 দিনে মাত্র 5 মিটার সুড়ঙ্গ খোঁড়া হয়েছে। যদি এভাবেই খোঁড়া হতে থাকে 70 মিটার সুড়ঙ্গ বানাতে তাদের 3.5 বছর পার হয়ে যাবে।
তাদের জেলেই তো হয়েছে 5 বছরের জন্য। এখন তারা যদি 3.5 বছর ধরে এতই কষ্ট করে এবং যদি ধরা খায় তাহলে পারতো তাদের সাজা আরো বাড়িয়ে দেওয়া হবে। লিওন বলে এভাবে হবে না, আমাদের আরো লোক বাড়ানো দরকার। অন্যদিকে এই সময় জার্মান মাটি ব্যাগে করে নিয়ে উপরে যাচ্ছিল। হঠাৎ গার্ডের সঙ্গে তার দেখা হয় এবং গার্ড বলে ব্যাগে কি আছে দেখাও। জার্মান ব্যাগ খুলে দেখায়, দেখা গেল ভিতরে সাবান আর কাপড় আছে। গার্ড বলে এত আরামে আসে তো এখানে থাকা যাবে না, এসব সবগুলো কেড়ে নেওয়া হবে। এই জন্য ব্যাগ নিয়ে চেকিং রুমে আসতে বলা হয়। ব্যাগের নিচে রয়েছে কিন্তু মাটি আর উপরে কাপড় দিয়ে ঢেকা রয়েছে। এগুলো যদি ধরা পড়ে যায় তাহলে পারে কিন্তু সর্বনাশ। কিন্তু লিওনরা এই ব্যবস্থাটা করে রেখেছিল। জার্মান যখন গার্ডের পিছ যাচ্ছিল তখন লিওন ব্যাগটা চেঞ্জ করে নেয় এবং জার্মানকে অন্য একটা ব্যাগ দিয়ে দেয়। তো চেকিং রুমে যাওয়ার পরে তেমন কিছু পায় না, তাই জার্মানকে ছেড়ে দেওয়া হয়। যেহেতু লিওনদের 6 জন মিলে সুড়ঙ্গটা খুঁড়তে 3.5 বছর সময় লাগবে, তো তাই লিওনরা তাদের গ্রুপে আরো কিছু লোক নেয় এবং তারা মোট 20 জন লোক পায় তাদের গ্রুপে। তো সেই 20 জন লোকে লিওন সেই সুড়ঙ্গটি দেখাতে নিয়ে আসে। তারা তো দেখে অবাক, তারা 6 জন মিলেই যদি 7 মিটার সুড়ঙ্গ করে ফেলে আর এখন তো 20 জন, তাহলে বেশি দিন আর সময় লাগবে না, মানে 1 বছরের মধ্যে সবকিছু হয়ে যাবে। লিওন এমন কিছু লোককে নিয়েছিল যাদেরকে নিলে তার উপকার হতো। তো সে যথারীতি উপরতলার কিছু লোককে নিয়েছিল এবং উপরতলার লোককে নেওয়ার পর তার কাজটা অনেক সহজ হয়ে যায়। এখন তাদের আর সিঁড়ি বয়ে মাটি নিয়ে যেতে হয় না, তারা নিচতলার ছাদ খোদাই করে উপরতলায় পাঠিয়ে দেয় এবং সেখান থেকেই দোতলার সাথে মাটিগুলো রেখে দেয় এবং তারা যাতে কফি চা খাতো তো সেইগুলাতেও তারা কিছু কিছু মাটি ভরে রাখতো এবং যখন তারা বাইরে গিয়ে খাবার খেতে লাগতো তখন সেইগুলো তারা মাটি ফেলে দিত, তাতে গার্ডদের আরো বেশি সন্দেহ হতো না। এদিকে জেলে কেটে যায় 182 দিন এবং রাফেলের স্ত্রী দেখা করতে আসে এবং রাফেল তাদের এই পরিকল্পনাটি তার স্ত্রীকে বলে এবং এও বলে যে তাদের একটা বাস লাগবে, যে বাসটিতে তারা এখান থেকে পালিয়ে যাবে। তো এখান থেকে তারা মাটি খুদাই করে সরাসরি বাসে উঠে পালিয়ে যাবে, তারা এইরকম একটা প্ল্যান করেছে। রাফেলের স্ত্রী এই কথা শুনে তো অনেক ভয় পেয়ে যায় এবং একসঙ্গে অনেকগুলা মানুষ পালাতে পারবে কি পারবে না সেটাও শিওর না। এদিকে মাটি খোঁড়ার 205 দিন পার হয়ে গিয়েছে। রবার্ট সুড়ঙ্গের ভিতরে মাটি খুঁড়ছিল আর লিওনরা বাইরে পাহারা দিচ্ছিল। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ এখানে অনেক কারারক্ষী চলে আসে। তাদের সাথে জেল সুপারও এসেছিল। অনেক দিন থেকেই তো রাতে চেক করা হয়, কিন্তু আজ তারা দুপুরে চেক করবে, কারণ হঠাৎ এভাবে চেকিং করা হলে কয়েদিদের খারাপ কাজ নজরে পড়ে যায়। এটা জেলারদের বুদ্ধি। সাথে অনেকগুলা গার্ড এসেছিল। এটা দেখে লিওনরা তাড়াতাড়ি সুড়ঙ্গ রুমে যায়। এই সময় কেউ মাটি তুলছিল, আবার কেউ খুদাই করছিল। চেকিং এর কথা শুনে সবাই বাইরে চলে আসে। এখন এইগুলা লুকাতে হবে এবং ঢেকতে হবে। মোটামুটি 10 মিনিটের মতো লাগবে এসবগুলো করতে, কিন্তু নিচে অনেক গার্ড চলে এসেছিল আর তারা এখনই চেক করবে। রাফেল এসে এই সময় বলে, তোমরা যারা কাজ করেছো তারা সবকিছু পরিষ্কার করে নাও, সবকিছু লুকিয়ে ফেলো, আর আমরা ততক্ষণ গার্ডদেরকে আটকে রাখার ব্যবস্থা করছি। এরপরে বাকি সাথীরা এসে গার্ডদেরকে বাধা দেয়। তারা গার্ডদেরকে এগিয়ে যেতে দেবে না, তারা এখানে একটা ঝামেলা পাকিয়ে দেয় যাতে করে তারা কিছু সময় পেতে পারে। রবার্টরা এদিকে সবকিছু লুকিয়ে ফেলেছে এবং নিজেরাও পরিষ্কার হয়ে গিয়েছে, তার মানে এখন আর কোনো বিপদ নেই। কিন্তু এদিকে বড়সড় একটা ঝামেলা পাকিয়ে গিয়েছে। তাই কয়েদিদের শাস্তি স্বরূপ টানা রোদের ভিতর খালি গায়ে করে 2 ঘন্টা এরকম ভাবে বসে থাকতে বলে। এদিকে রাফেলের স্ত্রী পার্টি অফিসে এসেছিল, তাদের পালানোর বিষয়টা বলে এবং তার থেকে একটা বাস চায়। কিন্তু পার্টি অফিস থেকে জানানো হয় তারা এই বাসের ব্যবস্থাটা করতে পারবে না, কারণ এই বাসটা কোনোভাবে যদি পুলিশ ধরে ফেলে তাহলে পারে তার পুরো ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। তো রাফেলের স্ত্রী অনেক কষ্ট পায় এবং সে সেখান থেকে চলে আসে। সে তারপরে গির্জায় এসেছিল। এই গির্জার ফাদার হচ্ছে আবার লিওনের বাবা। এখানে জার্মানের স্ত্রী ও রাফেলের ভাইও এসেছিল। তো এখানে তারা 3 জন বসে প্ল্যান করছিল এবং রাফেলের ভাই বলে তার সঙ্গে অনেক গ্যাংয়ের লোকের হাত আছে, সে একটা বাসের ব্যবস্থা করতে পারবে। এদিকে সুড়ঙ্গ বানানোর 392 দিন হয়ে গিয়েছে, মানে 1 বছর হয়েছে। কাজও মোটামুটি শেষের দিকে। একদিন সুড়ঙ্গে এক জেভিয়ার নামে এক লোক কাজ করছিল। তার হাঁপানি রয়েছে এবং তার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। সে একসময় বেহুশি হয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্য ভালো যে পিছে রাফেল ছিল। জেভিয়ারকে বের করে নেওয়া হয়। পরের দিন এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছিল। লিওন বলে তাই যে কেউ অত গভীরে গেলে শ্বাস নিতে কষ্ট হবে, এটা থেকে বাঁচার একটা উপায় দরকার। এই জেলে একজন মোটর মেকানিক রয়েছে। লিওনরা এই লোকটিকেও তাদের সঙ্গে নিয়ে নেয়। সে একটা মোটর দিয়ে একটা পাখা বানিয়ে দেয়, মানে ফ্যানের মতন একটা পাখা বানিয়ে দেয়। সুড়ঙ্গের ভিতরে এটা রেখে দিয়ে বাতাস দিলে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যাবে। পাখাটা রঙের বালতিতে রাখা হয়েছিল এবং পলিথিনের ভিতর দিয়ে সুড়ঙ্গের গভীরে বাতাস যাচ্ছিল। তো এখন আর বাতাস বা অক্সিজেনের সমস্যাটাও আর থাকলো না। একদিন দেখা যায় জেল সুপার এন্টার ডে জেলের এক কয়েদিকে ধরে এনেছে। এটা হচ্ছে বিকট। বিকটকে কয়েক প্যাকেট দামি সিগারেট দেওয়া হয়, তার শাস্তিও কমিয়ে দেওয়া হবে, কিন্তু এসবের বিনিময়ে তার জেলের ভিতরের খবর জানাতে হবে। জেলের ভিতরে কিছু তো একটা হচ্ছে যেটা জেলারদের কেউই বুঝতে পারে
পারছে না। বিকট এসবে রাজির ভান করলেও সে মন থেকে লিওনদের দিকেই ছিল। সুড়ঙ্গ খোদাই করা 400 দিন হয়ে গিয়েছে। একটা সময় রাফেল দেখে সুড়ঙ্গ খোঁড়া কমপ্লিট হয়ে গিয়েছে। 70 মিটার পার হয়ে এটা এখন জেলের বাইরের রাস্তায়। রাফেল একটু ফুটো করে এবং কলমের কালি রাস্তায় ফেলে দেয়। এটা তাদের বের হওয়ার চিহ্ন। এটার আশেপাশেই বাসটাকে রাখা হবে। বিকেলে রাফেল বিকটের সঙ্গে দেখা করে। বিকটকে বলতে হবে তাদের সুড়ঙ্গ কমপ্লিট হয়ে গিয়েছে, তাদের সব কাজ শেষ, এখন শুধু পালানোর তারিখটা ঠিক করতে হবে। কিন্তু এখানে দেখা যায় বিকটের হাতে দামি সিগারেট। এই সিগারেটগুলো রাফেল আগে জেল সুপারের হাতে দেখেছিল। তখন রাফেল বুঝে যায় বিকট তাদেরকে ধোঁকা দিচ্ছে, তাই তাকে তেমন কিছু জানানো হয় না। এদিকে বিকেল বেলা জার্মানের ছোট ভাই কারাগার দেখতে এসেছিল। সে দেখতে পায় সুড়ঙ্গ রাস্তা পর্যন্ত চলে এসেছে। পরের সকালে লিওনের বাবা দেখা করতে আসে। লিওন জানায় কাজ ভালোই হয়েছে, পাঁচিলের বাইরে সুড়ঙ্গর মুখ। সুড়ঙ্গটা যদি আরেকটু বড় করা যেত তাহলে আরো ভালো হতো। এদিকে রাফেলের স্ত্রীও রাফেলের সঙ্গে দেখা করতে এসেছিল। রাফেলের স্ত্রী বলে তোমরা মোট কয়জন পালাবে? রাফেল বলে আমার তো মনে চায় 120 জনকে নিয়েই পালাই। রাফেলের স্ত্রী বলে এটা হবে না, মোট 50 জন পলাতে পারবে, বাস শুধু একটাই। 420 দিন। জার্মানরা কথা অনুযায়ী সুড়ঙ্গটা আর একটু বড় করছে, কিন্তু এই সময় হঠাৎ ভূমিকম্প শুরু হয়ে যায়। লিওন এর সময় বাইরে ফুটবল খেলছিল। ভূমিকম্প টের পেয়ে সে তাড়াতাড়ি সুড়ঙ্গ রুমে যায়। অনেকেই সুড়ঙ্গের ভিতরে রয়েছে, আর এদিকে গণহারে সব কয়েদিদেরকে বের করে নেওয়া হচ্ছে। ভাগ্য ভালো রাফেলদের কারোর কিছুই হয় না, তারা সফলভাবে সুড়ঙ্গ থেকে বের হতে পারে। তাদের ভাগ্য একটু বেশি ভালো ছিল, কারণ ভূমিকম্প হওয়ার পরও তাদের সুড়ঙ্গ ভেঙে পড়ে নিচ্ছে। এদিকে রাফেলের স্ত্রীরা জাল পাসপোর্ট বানাতে ব্যস্ত। সঙ্গে অনেক টাকাও লাগবে, কারণ তারা একবারে শহর ছেড়ে চলে যাবে। এরপরে আসে সেই দিন যেদিনে লিওনরা জেল পালাবে। দিনটা ছিল 29 জানুয়ারি 1990। সন্ধ্যায় সবাই টিভি দেখছিল। গার্ডদেরও অনেকেই এখানে রয়েছে। কিছুক্ষণ পর এক এক করে কয়েদি উঠে বের হয়ে যায়। লিওনরা সব কাপড় চুপড় পরে রেডি। বাকিরাও সবাই এক এক করে সুড়ঙ্গ রুমে চলে এসেছে। অজগারের কাছে পালানো কয়েদিদের তালিকা ছিল। যারা যারা সুড়ঙ্গের ভিতরে যাচ্ছিল তাদের নামে টিক দেওয়া হচ্ছিল। 5টা গ্রুপে মোট 50 জন পালাবে। আপনাদেরকে এই সুড়ঙ্গটার লাইনটা একটু দেখাই। এই যে আলোর মতন যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো মোমবাতি, আর এগুলো হলো এক একটা কয়েদি যারা লাইন করে করে পার হচ্ছে। এদিকে টিভির রুমে ছিল বিকট। সে সন্দেহ করে। কিছুক্ষণ পর পরই অনেকেই উঠে যায় কেন, ব্যাপারটা বোঝার জন্য সে সুড়ঙ্গ রুমের দিকে এগোয়। সে অনেক রেগেছিল, কারণ সে এসবের কিছুই জানে না। তবে এই সময় তার পথ একটা কয়েদি আটকে ধরে। সে তাকে যেতে দেবে না। সে অনেক কষ্ট করে বিকটকে থামিয়ে রাখার। এই কয়েদিটা পঙ্গু ছিল, তাই সে বিকটের সঙ্গে পেরে ওঠে না। বিকট তাকে মেরে সুড়ঙ্গ রুমের দিকে এগিয়ে যায়। সে সেখানে গিয়ে দেখে সেখানে অজগার ছাড়া আর কেউ নেই, বাকিরা সবাই সুড়ঙ্গের ভিতরে। বিকট অনেক রেগেছিল। সে বলে আমাকে না জানিয়ে তোমরা পালাচ্ছ, আমি এখন সবকিছু গার্ডকে বলে দেব। অজগার এখানে বিকটকে বাধা দেয় এবং বলে তুমিও তাহলে আমাদের সঙ্গে চলো, কিন্তু বিকট এখন আর এটা মেনে নেয় না। সে গার্ডদেরকে বলবেই। তখন অজগার আর বিকটের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়। অন্যদিকে রাফেলরা সুড়ঙ্গ পার হচ্ছিল। ধীরে ধীরে এগিয়ে এসে তারা সুড়ঙ্গটা পার করে। রাস্তার উপরে এসে 2-4 জন করে বের হচ্ছিল। দিকে অজগার আর বিকটের মারপিট চলছে। বিকট একটা স্ক্রু ড্রাইভার খুঁজে পেয়েছিল, এটা দিয়ে অজগারকে ঘায়েল করা হয়। তবে অজগার থেমে যায়নি, সে উল্টো উঠে বিকটকে অনেক মারে। এতে বিকট বেহুশ হয়ে যায়। আবার এদিকে কয়েদিরা পালাচ্ছিল। রাস্তায় কয়েকটা কুকুর ছিল, তারা দেখে অনেক চেঁচামেচি করে। এতে কিন্তু গার্ডরা অ্যালার্ট হয়। তাদের কাছে লাইট ছিল। তারা পুরো মাঠে বা দেওয়ালের দিকে লাইট মারলেও কোনো কিছু দেখতে পায় না, কারণ কয়েদিগুলো পাঁচিলের ওপারে রয়েছে। অন্যদিকে অজগার খুবই ঘায়েল। সেই শুধু বাকি ছিল সুড়ঙ্গে যাওয়ার জন্য, কিন্তু সে আর যেতে পারে না। তারা সেই অবস্থাটা নেই। লিওনরা পালাচ্ছে। তারা পাঁচিল পার করে এসে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। ঘাসের মধ্যে হাঙ্গুর পেরে পেরে তারা চলাচল করে। সামনে একটা নদী ছিল, আর এই নদীর উপরে ছিল ব্রিজ, আর এই ব্রিজের উপরে একটা বাস অপেক্ষা করছিল। ধীরে ধীরে তারা এগিয়ে যায়। এক এক করে তাদেরকে বাসে উঠতে হবে। তারা সবাই বাসে উঠছিল। রাফেল এক এক করে গণনা করছিল, কিন্তু এই সময় জানা গেল অজগার তাদের সঙ্গে আসেনি। জার্মান বলে আমি বের হওয়ার সময় ওর চিৎকার শুনেছি, ওর সঙ্গে মনে হয় কিছু একটা হয়েছে, ওকে কি এখন দেখে আসতে যাব? কিন্তু রাফেল বলে এটা এখন সম্ভব নয়, কিন্তু তারপরও জার্মান তাকে নিতে যায়। সে এও বলে যায় আমি যদি 10 মিনিটের মধ্যে ফিরে আসি তাহলে হলো, আর না আসলে তোমরা চলে যাবে। অন্যদিকে কয়েদিদের টিভি দেখার সময় শেষ। তারা যখন টিভি দেখে ফিরছিল তারা তখন পথের মধ্যে ওই পঙ্গু লোকটাকে পড়ে থাকতে দেখে। সবাই মিলে যখন পঙ্গু লোকটাকে তুলে ধরে, পঙ্গু লোকটা তখন বলে আর কয়েকদিন তোমরা এভাবে বন্দি থাকবে, যদি পালাতে চাও তাহলে রাফেলের রুমের দিকে যাও, ওখানে সুড়ঙ্গ রয়েছে। এটা শোনা মাত্রই তারা রাফেলের রুমের দিকে আসে। সুড়ঙ্গটা দেখে তো তারা অনেক অবাক।
তারাও সবাই পালাতে চায়, আর এই জন্য সেই সময় ব্যাপক শোরগোল হচ্ছিল। দূর থেকে গার্ডরা এসব টের পেয়ে যায়, তখন তারা বাহিনী নিয়ে সেখানে চলে আসে। জেলে সাইলেন্টও বেজে গিয়েছিল আর অনেক গার্ডও চলে এসেছে। এদিকে বিরোধী সবাই জার্মানের জন্য অপেক্ষা করছে। 10 মিনিট পার হয়ে গিয়েছে কিন্তু এখনো জার্মান আসেনি, তাই তারা এখন এগোতে চায়। লিওনার কুল কিনারা না দেখে বাসটাকে এগোতে বলে। বাস এগিয়ে যাচ্ছিল, হঠাৎ এই সময় জার্মানের আওয়াজ শোনা যায়। জার্মান এসেছে কিন্তু সে অস্কারকে আনতে পারেনি কারণ সে অসুস্থ। অন্যদিকে গণহারি গার্ডরা চলে এসেছিল। তারা রুমে এসে দেখে অনেক বড় একটা সুড়ঙ্গ এবং অনেকেই সেই সুড়ঙ্গ দিয়ে পালানোর চেষ্টা করছিল। সবাইকে টেনে টেনে বের করা হচ্ছিল কিন্তু তারপরেও 4 জন পালাতে পেরেছিল। গার্ডদের সবাই এত বড় সুড়ঙ্গ দেখে হতবাক। অনেক কয়েদি পালিয়ে গিয়েছে, কলভির রাগে চিৎকার করছিল। এই খবর আবার যখন জেল সুপার জানতে পারে তখন তো তার পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। তার প্রচুর লজ্জা হয়। অন্যদিকে বাজে বিজয়ের উল্লাস, মোট 49 জন পালাতে পেরেছে। তাদের সবাইকে সবার পাসপোর্ট বুঝিয়ে দেওয়া হয়, তারা আর এই দেশে থাকছে না। এই বাসটা শহরের বিভিন্ন জায়গায় থামে এবং প্রত্যেকেই 4-5 জন করে একটা গ্রুপ বানিয়ে নেমে যায়। ভোরের মধ্যেই তারা দেশ ছেড়ে চলে যাবে। এভাবেই বিচ্ছিন্নভাবে মোট 49 জন কয়েদি দেশ ছেড়ে পালিয়ে যায়। এটাই ছিল ইতিহাসের এখন পর্যন্ত সব থেকে বড় জেল পালানোর ঘটনা। এখানে একসাথে অনেক বেশি পরিমাণ কয়েদি পালিয়েছে। এ সময় জেলগুলো তেমন উন্নতি ছিল না, এটা সত্য, কিন্তু তারপরে এভাবে ও সময়ে এত কয়েদির সুড়ঙ্গের পথে পালানোর চিন্তা, এটা অনেক বড় ব্যাপার। 1.5 বছর ধরে তারা সুড়ঙ্গটি তৈরি করেছে। এটা অনেক কষ্টের কাজ ছিল, এটা অনেক বিপদের কাজ ছিল, তারপরেও তারা সফল। তো গাইস, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই। তো দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওটিতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।